হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। এই যে পার্টিকুলার ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে অংশীদারি কারবারের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা রয়েছে, সেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের আমরা কি করব না, আজকে এমসিকিউ এই ভিডিওতে তোমাদের সঙ্গে সলভ করব। ঠিক আছে, তো অলরেডি এই চ্যাপ্টারের সমস্ত থিওরি আমি তোমাদেরকে বিভিন্ন পার্ট বাই পার্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার পালা হচ্ছে এমসিকিউ সলভ করার। এই যে এমসিকিউ গুলো সলভ করব, এই এমসিকিউ গুলো যদি তুমি প্রিভিয়াস ভিডিওগুলো না দিয়ে দেখে থাকো, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেক্ষেত্রে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। সেখান থেকে থিওরি যে পার্টগুলো রয়েছে সেগুলো এই চ্যাপ্টারে, সেগুলো কিন্তু একটু দেখে নিও। তো সবার প্রথম ফার্স্ট এমসিকিউ দিয়ে আমি স্টার্ট করছি। প্রথম, ভারতীয় অংশীদার আইন চালু হয় কোন বছর? ভারতীয় অংশীদারি আইন চালু হয়েছিল 1932 সালে, 1932 খ্রিস্টাব্দে কিন্তু অংশীদারি কারবার যে আইন সেটা চালু হয়েছিল 1932। সেকেন্ড, অংশীদারি কারবারের কাজকর্ম করতে পারেন। অংশীদারি কারবারের কাজকর্ম করতে পারেন কে? না, সকল অংশীদার। অংশীদারের কারবারে সকল অংশীদারই কিন্তু ব্যবসার কাজকর্ম করতে পারবেন। ঠিক আছে, তারপরেরটা, অংশীদারদের পারস্পরিক অধিকার ও দায় নির্ধারণ করে। তো অংশীদারদের পারস্পরিক যে দায়টা রয়েছে সেটা কিসের মাধ্যমে নির্ধারিত হয়? সেটা নির্ধারিত হয় অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে নির্ধারিত নয়, তাদের মধ্যে পার্টনারদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের ওপর ডিপেন্ড করে পার্টনারদের অধিকার, that means right, and their liability are decided by their partnership deed. ঠিক আছে, 4 নাম্বার এমসি কি, সমস্ত রকমের অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম অংশীদারের সংখ্যা, যে সমস্ত ধরনের অংশীদারি কারবারের ক্ষেত্রে ন্যূনতম, দ্যাট মিনস মিনিমাম পার্টনারসদের নাম্বার কত হবে? মিনিমাম পার্টনারদের নাম্বার হতে হবে দুজন মিনিমাম পার্টনারদের কিন্তু নাম্বার হতে হবে। আর নেক্সট, সাধারণ ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা হলো, আমরা অলরেডি ভিডিওতে পড়িয়েছি, যেখানে ম্যাক্সিমাম যদি সাধারণ কোনো ব্যবসা হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 100 জন সাধারণ ব্যবসার ক্ষেত্রে। নেক্সট, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা, এটা তোমরা পড়েছো, ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছি। ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10 জন। ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ, যে ব্যাংকিং সেক্টরে যদি পার্টনারশিপ বিজনেসে কোনো ব্যাংকিং সেক্টর চালানো হয়, সেক্ষেত্রে সেখানে ম্যাক্সিমাম 10 জন সদস্য সংখ্যা কিন্তু নেওয়া যেতে পারে। কিন্তু সেটা সাধারণ ব্যবসা হলে সেখানে 100 জন ম্যাক্সিমাম হয়ে যাবে, কিন্তু সেটা ব্যাংকিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কত? 10 জন। মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, 7 নম্বর এমসিকিউ, কোন নতুন অংশীদার গ্রহণ করতে চাইলে সম্মতির প্রয়োজন, দ্যাট মিনস পারমিশন। কোন নতুন পার্টনার যদি বিজনেসে আসতে চায়, সেক্ষেত্রে সম্মতি কারা দেবে? একজন, সংখ্যাগরিষ্ঠ, সকল অংশীদার? কোনো সম্মতির প্রয়োজন হয় না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে সকল অংশীদারের থেকেই কিন্তু পারমিশন নিতে হবে। সংখ্যাগরিষ্ঠ অংশীদারের থেকে পারমিশন পেলেও হবে না, এখানে পেতে হবে সকল অংশীদার কিন্তু সেখানে যদি হ্যাঁ বলে তবেই নতুন পার্টনার ব্যবসার মধ্যে কিন্তু নিয়ে আসা যাবে। সংখ্যাগরিষ্ঠ যদি 4 জন পার্টনার আছে, 3 জন বলেছে যে নিয়ে আসা যাবে, একজন বলেছি না, নতুন কোনো পার্টনার আনা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নতুন পার্টনার কিন্তু জয়েন করতে পারবে না। দ্যাট মিন সকল অংশীদারেরই কিন্তু সম্মতি প্রয়োজন। নেক্সট, 8 নম্বর, অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারগণের দায়। অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায় কতটা হয়ে থাকে? তো অংশীদারদের যে দায় হয় সেটা হচ্ছে অসীম হয়। অসীম কত হয় না, অসীম মানে আনলিমিটেড লায়াবিলিটি থাকে। তো এই জিনিসটা আমি একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে বোঝাই। ধরে নেওয়া যাক ব্যবসার 1 কোটি টাকার লোকসান হয়েছে, লোকসানের পরিমাণ কত? 1 কোটি টাকা। তো সেই ব্যবসায় দুজন পার্টনার রয়েছে, পার্টনার এ অ্যান্ড পার্টনার বি।
এ পার্টনার, এখানে পার্টনারদের মধ্যে যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে সেটা হচ্ছে 1:1, দ্যাট মিন ইকুয়ালি তারা প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউট করে। তাহলে লসের পরিমাণ কত? 1 কোটি টাকা। এক্ষেত্রে এ 50 লক্ষ টাকা ব্যবসায় নিয়ে আসবে ব্যবসার দায় পরিশোধ করার জন্য, এবং বি এর দায় থাকবে 50 লক্ষ টাকা। এবার দেখা যাচ্ছে যে এর যে টাকাটা ছিল ব্যবসায়, সেই টাকা দিয়ে সে তার 50 লক্ষ টাকা দায় পূরণ করে দিয়েছে। কিন্তু বি এর ক্ষেত্রে যেটা হয়েছে, বি তার সমস্ত ব্যবসার সম্পত্তি বিক্রি করে দিয়েও সে কিন্তু সেই দায়টা পরিশোধ করতে পারছে না। সেক্ষেত্রে বি এর নিজস্ব যে পার্সোনাল যে অ্যাসেটস রয়েছে সেগুলোও কিন্তু তাকে বিক্রি করে ওই 50 লক্ষ টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এবার দেখা গেল বি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ওই 50 লক্ষ টাকা শোধ করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু বাকি যে অংশ টাকাটা বি শোধ করতে পারলো না, তার দায় কিন্তু এর ঘাড়ে চলে আসবে। তার মানে একে বাকি টাকা শোধ করতে হবে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে অংশীদারদের যে দায়, লায়াবিলিটি, সেটা অসীম থাকে। দ্যাট মিনস যা লোকসান হয়েছে সেই সমস্ত লোকসানের দায়ভার কিন্তু পার্টনারদেরকে নিতে হবে। ঠিক আছে, নেক্সট, কোনো ব্যবসায় অংশীদারের মৃত্যুর পর তার পুত্র কন্যা স্বাভাবিকভাবেই অংশীদার হয়? অংশীদার হয় না। মৃত অংশীদারের পাওনা গন্ডা বুঝে নেওয়া কিছুই হয় না। তো যদি ব্যবসার কোনো অংশীদার মারা যায় সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে যে অংশীদার মারা গেছে, দ্যাট মিনস যে পার্টনার মারা গেছে, তার পুত্র কন্যা বা স্ত্রী কেউ কিন্তু পার্টনারের অংশীদার হয়ে যাবে না সরাসরি। ঠিক আছে, সেক্ষেত্রে তাকে সেই পার্টনার, যে পার্টনার মারা গেছে, সেই ব্যবসায় তার যে ক্যাপিটাল বা তার যে পাওনা রয়েছে সেই সমস্ত পাওনা তার পুত্র কন্যা বা স্ত্রী, দ্যাট মিনস তার যে লিগাল হায়ার থাকবে, লিগাল হায়ার দ্যাট মিনস আইনত যে পাওয়ার কথা, সে সেই টাকাটা পার্টনারশিপ বিজনেস কি করবে, সেই টাকাটা সেই লিগাল হায়ারকে পে করে দেবে, কিন্তু তাদেরকে অংশীদার হিসেবে কিন্তু গ্রহণ করা যাবে না। ঠিক আছে, অংশীদার মারা গেলে তার পুত্র কন্যা কেউই কিন্তু অংশীদার হতে পারবে না। এক্ষেত্রে অংশীদারদের, যে অংশীদার মারা গেছে তার সমস্ত পাওনা ব্যবসা থেকে তার ফ্যামিলিকে পে করে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু তাকে অংশীদার করা যাবে না। ঠিক আছে, কোনো পার্টনার রিটায়ার করে গেলে, কোনো পার্টনার মারা গেলে সেক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলির কেউ পার্টনার হয়ে যেতে পারবে না। ঠিক আছে, নেক্সট, কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি মানে মাইনর, কোনো মাইনর মানে যার 18 বছর হয়নি, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে অংশীদার করা যায়? অংশীদারি ব্যবসার সুবিধা দেওয়া যায়, অংশীদার না করে তার নামে টাকা তোলা যায়, অংশীদার করা যায় না। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কি হবে? একটা মাইনর সে কিন্তু বিজনেসের অ্যাজ এ মাইনর পার্টনার হতে পারে। ঠিক আছে, মানে তাকে মাইনর পার্টনার মানে তাকে অংশীদার করা যাবে, মানে অংশীদার করা যায় না, কিন্তু তাকে মাইনর পার্টনার হিসাবে রাখা যাচ্ছে। ঠিক আছে, তাই কি হিসাবে রাখা যেতে পারে? মাইনর পার্টনার। এক্ষেত্রে সে কিন্তু ব্যবসার কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, দ্যাট মিনস সে কিন্তু অংশীদার হলো না, তার কোনো অধিকার থাকবে না। ঠিক আছে, ব্যবসার কোনো কাজ করতে পারবে না, তার কোনো অধিকার থাকবে না, কিন্তু সে ব্যবসা থেকে, সেই মাইনর পার্টনার ব্যবসা থেকে সুবিধা পেতে পারে, বেশ কিছু যে সুবিধা, মানে তার যে অধিকার মাইনর পার্টনারের, সেই অধিকারগুলো অংশীদারি কারবার থেকে সুবিধা পাবে। দ্যাট মিনস প্রফিট থেকে ভাগ পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, সমস্ত কিছু পাবে, কিন্তু সে একটা প্রপার পার্টনার হতে পারবে না। ঠিক আছে, তার মানে অংশীদারি ব্যবসার সুবিধা সে পাবে। নেক্সট, অংশীদারি কারবারের অংশীদারদের মূলধন আনতেই হয়? মূলধন আনার কোনো বাধ্যবাধকতা নেই, মূলধনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মূলধন আনতে হয় না। তো তোমরা অলরেডি যদি পড়ে থাকো পার্টনারশিপ, সেক্ষেত্রে অংশীদারি কারবারে যদি নতুন কোনো পার্টনার আসতে চায়, যদি নতুন কোনো পার্টনার আসতে চায় সেক্ষেত্রে তাকে কি ক্যাপিটাল আনতে হবে? অনেক ক্ষেত্রে নাও আনতে পারে। কোনো পার্টনারের যদি কোনো স্পেসিফিক নলেজ থাকে তাহলে সেই নলেজটাই কিন্তু তার
কি হয়ে যাবে না ক্যাপিটাল হিসাবে ধরা যেতে পারে। এর মানে এই নয় যে তাকে ক্যাপিটাল আনতেই হবে। তো পার্টনারে কোনো অংশীদারের ক্ষেত্রে সেই পার্টনার ক্যাপিটাল না দিলেও সেই পার্টনারকে কিন্তু আমি মানে সেই ব্যক্তিকে আমি অ্যাজ এ পার্টনার দেখাতে পারি যদি সেই ব্যক্তির কোনো স্পেসিফিক নলেজ থাকে। তার মানে মূলধন আনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আমি যাকে খুশি পার্টনার করতেই পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 12 নম্বর, অংশীদারি প্রতিষ্ঠানকে হিসাব নিকাশকরণের দৃষ্টিভঙ্গিতে ভাগ করা। অংশীদারি প্রতিষ্ঠানকে যদি হিসাব নিকাশের দৃষ্টিভঙ্গিতে ভাগ করি তাহলে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ কোনো ভাগ করা যায় না। তো এক্ষেত্রে অংশীদারের হিসাব যে করণটা হয় সেটি দুটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, একটা ফিক্সড ক্যাপিটালে আর একটা হচ্ছে আমার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে। এই দুটি ভাগে কিন্তু আমরা কি করতে পারি, ভাগ করতে পারি হিসাব নিকাশটাকে, মানে অ্যাকাউন্টিংটাকে পার্টনারশিপে সেটা আমি দুটো ভাগে করি, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে। নেক্সট 13 নম্বর, 13 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। 13 নম্বর বলছে অংশীদারের চলতি হিসাবে জের। চলতি হিসাব মানে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কি হয়, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স আমার কি সর্বদা ডেবিট হবে, সর্বদা ক্রেডিট হবে, ডেবিট অথবা ক্রেডিট। তো এক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হতে পারে, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু ডেবিট ক্রেডিট উভয়ই হতে পারে। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স উভয়ই হতে পারে, ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। চলতি হিসাব মানে কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট, ভারতীয় অংশীদারি কারবার আইন 1992 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায়, তো 1932 যে একটা রয়েছে সেই অনুযায়ী অংশীদারদের দায় কি, অংশীদারদের দায় হচ্ছে অসীম। অংশীদারদের দায় কি, অসীম। এটা অলরেডি আমি আগের একটা প্রশ্ন বুঝিয়েছি তোমাদেরকে কেন অসীম সেটা। নেক্সট 15 নম্বর প্রশ্ন, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন মানে রেজিস্ট্রেশন। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখো সেখানে রেজিস্ট্রেশন সম্বন্ধে আমি কিছু কথা বলেছিলাম যে অংশীদারির কারবারের নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে স্বেচ্ছাধীন মানে ঐচ্ছিক হিসাবে দেখতে পারো, মানে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, মানে এটা ঐচ্ছিক, মানে পার্টনাররা যদি ইচ্ছা করে তাহলে সেটা তারা রেজিস্ট্রেশন করাতেই পারে পার্টনারশিপ বিজনেসকে। যদি তাদের মনে হয় না রেজিস্ট্রেশন করার, গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করার দরকার নেই, সেক্ষেত্রে তারা রেজিস্ট্রেশন নাও করাতে পারে। দ্যাট মিনস এটা ঐচ্ছিক, তাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে। নেক্সট, এটা হচ্ছে 15 নম্বর এমসিকিউ। নেক্সট 16 নম্বর এমসিকিউ। তো 16 নম্বর এমসিকিউ আমাকে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। কোনো অংশীদারি কারবারি প্রতিষ্ঠানের একবার ভালো করে পড়ি। কোনো অংশীদার কারবারি প্রতিষ্ঠানকে ধার দিলে এবং সুদের বিষয়ে কোনো চুক্তিতে না থাকলে সুদের হার কত হবে। অংশীদার পার্টনার কি করেছে, বিজনেসকে একটা লোন দিয়েছে, বাট সেই লোনের ওপর যে ইন্টারেস্ট হয় সেই সম্বন্ধে পার্টনারশিপে যে এগ্রিমেন্ট ডিড আছে সেখানে কিছু বলা নেই। সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কি হবে না, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হবে 6%। যদি পার্টনারশিপ ডিডে কোনো জায়গায় ইন্টারেস্ট অন লোন সম্বন্ধে কিছু বলা না থাকে সেক্ষেত্রে পার্টনার 6% রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ইন্টারেস্ট অন লোন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে 16 নম্বর এমসিকিউ। 17 নম্বর, চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি কারবারের লাভ ক্ষতি অংশীদার মধ্যে ভাগ হয়। আমি একটা আগেও বলেছি প্রিভিয়াস ভিডিওতে, যদি এগ্রিমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লসের ডিভাইডেশনটা কি হবে না, সেটা হবে সমানভাবে। পার্টনারদের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। নেক্সট, চুক্তিতে না থাকলে অংশীদাররা কারবার থেকে মূলধনের উপর সুদ, বেতন, কমিশন, কারবারে যদি চুক্তি না থাকে তাহলে এইগুলোর কোনোটাই তারা পেতে পারে না। এগুলো কোনোটাই তারা কি করবে, পাবে না। কোনো সুদ পাবে না, কোনো বেতন পাবে না, কোনো কমিশন পাবে না। নেক্সট, এগ্রিমেন্ট না থাকলে, চুক্তি মানে ডিড,
এগ্রিমেন্ট না থাকলে। যদি এগ্রিমেন্ট থাকে সেক্ষেত্রে এগ্রিমেন্টে বলা থাকবে সুদ পাবে, যদি বলা থাকে পাবে তাহলে পাবে, যদি স্যালারি পাবে যদি হ্যাঁ বলা থাকে তাহলে পাবে, যদি বলা না থাকে তাহলে পাবে না। ঠিক আছে, তাহলে চুক্তি না থাকলে কিন্তু এগুলো কিছুই, কোনো ধরনের সুদ, বেতন, কমিশন কিছু পার্টনারকে দেওয়া যায় না। নেক্সট, পরের প্রশ্ন, অংশীদারি কারবারের ঘাটতি অংশীদাররা বহন করবে। অংশীদারি কারবারের যে ঘাটতি অংশীদাররা কিভাবে বহন করবে? ঘাটতি মানে লস, প্রত্যেক এককভাবে এককভাবে, প্রত্যেককে যৌথভাবে, নির্দিষ্ট কোন অংশীদার এককভাবে, প্রত্যেক এককভাবে এবং যৌথভাবে। তার মানে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? যে ঘাটতি মানে লস, সেই লসটা তারা কিভাবে বিয়ার করবে? তার লসটা বিয়ার করবে প্রত্যেকে এককভাবে, পার্সোনালি, এবং যদি কোনো পার্টনার লস বিয়ার করতে না পারে, তার কাছে যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে বাকি পার্টনাররা সেটা বিয়ার করবে। মানে প্রথমত তারা এককভাবে তাদের লসটা বিয়ার করবে, আবার যদি কোনো পার্টনার ফেল করে যায় সেটা আবার যৌথভাবে তারা সেই লসটা কিন্তু বিয়ার করতে হবে তাদেরকে। পরের প্রশ্ন, অংশীদারদের স্থির মূলধনের ক্ষেত্রে তাদের দেনা পাওনা ডেবিট ও ক্রেডিট করা হয়। ঠিক আছে, স্থির মূলধনের ক্ষেত্রে, স্থির মূলধন মানে ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটালের ক্ষেত্রে তাদের যে ট্রানজাকশনস গুলো হয়, ঠিক আছে, ফিক্সড ক্যাপিটালের ক্ষেত্রে ট্রানজাকশনটা কোন অ্যাকাউন্টের থ্রুতে করি? না, চলতি হিসাব খাতের মাধ্যমে। এটা কোন অ্যাকাউন্টের থ্রুতে করা হয়? না, চলতি হিসাব খাতের মাধ্যমে। কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা ফিক্সড ক্যাপিটাল যখন করো, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করো, কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যত ডেবিট ক্রেডিট করা হয় সেগুলো কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে করা হয়। যদি পরিবর্তনশীল মূলধন খাতের ক্ষেত্রে অংশীদারদের দেনা পাওনা ডেবিট ক্রেডিট কোথায় করা হয়? ক্যাপিটালটা কি পরিবর্তনশীল, দ্যাট মিনস ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল। সেক্ষেত্রে তোমরা কোন হিসাব খাত খোলো? একটাই হিসাব খাত থাকে, সেটা হচ্ছে মূলধন হিসাব খাত, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই তোমরা সমস্ত এন্ট্রি করো, স্যালারি পার্টনার ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন পার্টনার ক্যাপিটাল, সমস্ত এন্ট্রি। ঠিক আছে, নেক্সট, অংশীদারি চুক্তিতে মূলধনের ওপর সুদ দেবার উল্লেখ থাকলে সেই সুদ দেওয়া যাবে। ঠিক আছে, মূলধনের ওপর যদি সুদের উল্লেখ থাকে সেই সুদ কখন দেওয়া যাবে? বলছে কেবল লাভ হলে, কেবল ক্ষতি হলে, লাভ ক্ষতি দুই হলে, আর আদেও দেওয়া যাবে না। এখানে অংশীদারি যে চুক্তিপত্র মানে পার্টনারশিপ যে ডিড রয়েছে, সেই পার্টনারশিপ ডিডে সুদ দেওয়ার কথা বলা আছে। ঠিক আছে, সেই ডিডে বলা আছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করা যাবে। সেক্ষেত্রে এই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কখন পে করবে? না, যখন লাভ হবে। যদি প্রফিট হয় সেই ক্ষেত্রে একমাত্র কিন্তু আমরা কি করতে পারবো? না, ইন্টারেস্ট, পার্টনারশিপ বিজনেস ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করতে পারবে। শুধুমাত্র কখন? যখন লাভ হবে। লাভ না হলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু পে করা যায় না। ঠিক আছে, নেক্সট, কোনো অংশীদারি কারবারের প্রতিষ্ঠান ছেড়ে দিলে তার অংশ অবশিষ্ট অংশীদারদের মধ্যে অংশীদাররা কি করবে? ভাগ করে নেবে। তো কোনো পার্টনার কি করছে? বিজনেস ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে তার যে পোর্শনটা রয়েছে সেটা পার্টনাররা কি হিসাবে নেবে? পার্টনাররা সেটা কি হিসাবে নেবে? সমানভাবে, তাদের মূলধন অনুযায়ী, তাদের চুক্তি অনুসারে, অংশীদারি আইন অনুযায়ী। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কি হবে? তাদের যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী। ঠিক আছে, কোনো পার্টনার যদি বিজনেস ছেড়ে চলে যায় সেক্ষেত্রে তার অংশটা বাকি পার্টনাররা তাদের মধ্যে যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী নেবে। যদি কোনো এগ্রিমেন্ট না থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে? পার্টনাররা বিজনেসটা মানে কোনো পার্টনার যদি চলে যায় সেক্ষেত্রে বিজনেস কি হবে? ডিসলভ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ব্যবসাটা, ওই পার্টিকুলার পার্টনারশিপটা কি হবে? বন্ধ হয়ে যাবে। বাট তাদের মধ্যে যদি কোনো চুক্তি থাকে সেক্ষেত্রে সেই চুক্তি অনুযায়ী কোনো পার্টনার যদি চলে যায়, কোনো পার্টনার যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, কোনো পার্টনারের যদি ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে সেই পার্টিকুলার পার্টনারদের ক্ষেত্রে তাদের অংশটা কি হবে? না, অ্যাডজাস্ট হয়ে যাবে এক্সিস্টিং পার্টনারদের মধ্যে। সেটা হবে তাদের চুক্তি অনুযায়ী, তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী। নেক্সট 24 নম্বর এমসিকিউ। 24 কি বলছে? নতুন
অংশীদার গ্রহণ করা হলে তার অংশ পুরনো অংশীদারদের ভাগ করে দেবে। নতুন যদি কোনো পার্টনার বিজনেসের মধ্যে আসে করা হলে তার অংশ পুরনো অংশীদাররা ভাগ করে দেবে। মানে নতুন পার্টনার এলে তাকে কিছু শেয়ার দিতে হবে বিজনেসের, সেক্ষেত্রে পুরনো পার্টনাররা সেটা কিভাবে করবে? পুরনো পার্টনাররা সেটা অংশীদারি চুক্তি অনুযায়ী তারা নিজেদের থেকে কিছু অংশ কি করবে না সেই নতুন পার্টনারকে দিয়ে দেবে। নতুন পার্টনার এলো, সেক্ষেত্রে নতুন পার্টনারকে একটা শেয়ার দিতে হবে। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে, খুব সোজা একটা খুব মজাদার এক্সাম্পল। ধরে নাও তোমরা দুজন বন্ধু আছো, ঠিক আছে? তোমরা কি দুজন বন্ধু, এই ধরো একজন বন্ধুর নাম এ আর একজন বন্ধুর নাম হচ্ছে বি। তো দুজন মিলে কি করছে না একটা পিৎজা খাচ্ছে। তো দুজন বন্ধু পিৎজা খাচ্ছে, কি রয়েছে একটা গোল পিৎজা। তো দুজন বন্ধু মিলে পিৎজাটা কিনেছে, তার দুজন কি করেছে হাফ হাফ কেটে নিয়েছে। এবার হঠাৎ করে মধ্যিখান থেকে কি চলে এসছে না সি, নতুন একজন বন্ধু চলে এসছে। এবার দুজন বন্ধু কি করলো না তাদের থেকে কিছু কিছু অংশ ওই নতুন সি যে বন্ধুটা এসছে তাকে দিয়ে দিল, অল্প অল্প করে সি বন্ধুকে কিছু খেতে দিল। তাহলে এটা তারা কি করলো না তারা তাদের যে চুক্তি আছে মানে তারা নিজেদের মধ্যে ডিসকাস করে তুই এইটুকু নিদি আমি এইটুকু নিদি, মানে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেল। সেই অনুযায়ী কি করলো সি কে কিছুটা পিৎজা তারা দিয়ে দিল। তার মানে এক্ষেত্রেও সেম বলেছে যে নতুন অংশীদার এলে তাকে যে অংশটা দেওয়া হবে সেটা পুরনো পার্টনাররা কিভাবে দেবে, কিভাবে তারা ভাগ করে দেবে না তাদের চুক্তি অনুসারে। নেক্সট, উত্তোলনের হিসাব সর্বদাই, উত্তোলন মানে ড্রয়িংস, উত্তোলন মানে কি ড্রয়িংস, ড্রয়িংসের যে হিসাব, ড্রয়িংসের হিসাব সবসময় কি হয় না ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয় অলওয়েজ ডেবিট হবে। নেক্সট, লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি, লাভ ক্ষতি মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? এটা হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, নামিক হিসাব খাত। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত। নেক্সট, চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন, কারেন্ট অ্যাকাউন্ট আমরা কখন ওপেন করি? যখন ক্যাপিটাল ফ্ল্যাকচুয়েটিং হয়, সরি ক্যাপিটাল ফিক্সড হয়, ভুল বললাম। কারেন্ট অ্যাকাউন্ট কখন ওপেন করতে হয় না ক্যাপিটাল যখন ফিক্সড হয়, স্থির হয়। ওকে, নেক্সট 28 28 নম্বর এমসিকিউ। 28 নম্বর এমসিকিউ কি বলছে? অংশীদারদের স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট হবে? যদি ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটাল মেথড ইউজ করি সেক্ষেত্রে মুনাফাটা কোন অ্যাকাউন্টে লিখি না কারেন্ট অ্যাকাউন্টে, চলতি হিসাব খাতের মধ্যে লেখা হয়। কোন অংশীদারের কারবারের মূলধনের উপর সুদ হলো, কোন অংশীদারি কারবারের মূলধনের উপর সুদ। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। তো কি হয় না পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়, পার্টনাররা স্যালারি পাচ্ছে, পার্টনাররা কমিশন পাচ্ছে, ঠিক আছে? এই যে এগুলো যে পার্টনার পাচ্ছে এগুলো পার্টনারের কাছে ইনকাম, কিন্তু অংশীদারি কারবার বা পার্টনার যে বিজনেস, পার্টনারশিপ যে বিজনেসটা চলছে তার কাছে এটা কি? এই প্রশ্নটা হচ্ছে সেটাই। যদি পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়, স্যালারি পায়, কমিশন পায়, সেটা পার্টনারের কাছে ইনকাম, বাট পার্টনারশিপ বিজনেসের কাছে কি? সেটা পার্টনারশিপ বিজনেসের কাছে কিন্তু একটা এক্সপেন্সেস, খরচ। সেটা কি? পার্টনারশিপ বিজনেসের কাছে খরচ। নেক্সট প্রশ্ন, অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারেন, যদি পার্টনারশিপ যদি ডিড না থাকে, পার্টনারশিপ ডিড বা এগ্রিমেন্ট যদি না ক্ষেত্রে সেতে অংশীদারগণ কি বেতন পাবে না, দস্তুরি মানে কমিশন, কমিশনও পাবে না, ঋণের ওপর সুদ পাবে, কি পাবে না ইন্টারেস্ট অন লোন পেতে পারে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না, বেতন পাবে না, মানে স্যালারি কমিশন কিছু পাবে না, তারা পেতে পারে শুধু ইন্টারেস্ট অন লোন। যদি কোনো লোন বিজনেসে প্রোভাইড করে থাকে কোনো পার্টনার, সেই টাকাটাই তার উপর শুধু ইন্টারেস্ট পেতে পারে @ 6% রেটে। নেক্সট, উত্তোলনের হিসাব, উত্তোলন মানে
উত্তোলনের মানে কি? উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংসের হিসাবে যে সর্বদা কি হয়, মানে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স সর্বদা কি হয়? ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স সর্বদা ডেবিট হয়। ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় কি হয়? ডেবিট হয়। কারণ ড্রয়িংস হলেই ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, তোমরা অলওয়েজ করে এসছো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। পারচেস করেছে মানে গুডস উইথড্র করেছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ উইথড্র করেছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। তো ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে। ড্রয়িংস অ্যাকাউন্ট তোমরা কোনো সময় ক্রেডিট করোনি, তো ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়। নেক্সট, অংশীদারদের হিসাব মূলধন হিসাবের জের স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারদের স্থির মূলধন হিসাবের জের স্থির মূলধন পদ্ধতিতে কি হয়? সর্বদা ডেবিট হয়, সর্বদা ক্রেডিট হয়, হয় ডেবিট অথবা ক্রেডিট, জের শূন্য। তো 32 যেটার উত্তর হবে সেটা কি হচ্ছে না বি এরটা হবে না। ফিক্সড ক্যাপিটাল মেথডে তাদের ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট হয়, ঠিক আছে? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট থাকবে, কারণ যাবতীয় লেনদেন কোথায় হচ্ছে না কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়ে থাকে। নেক্সট, অংশীদারদের চলতি হিসাব খাত হলো, অংশীদারদের কারেন্ট অ্যাকাউন্ট হলো, তো কারেন্ট অ্যাকাউন্ট যদি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়, তো কারেন্ট অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে সম্পত্তি সংক্রান্ত হিসাব। কারেন্ট অ্যাকাউন্টকে কি বলা হয় না সম্পত্তি সংক্রান্ত হিসাব বলা হয়। কি বলা হয়? সম্পত্তি সংক্রান্ত হিসাব। নেক্সট, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাসেটস রিলেটেড অ্যাকাউন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা, অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা কি হবে না ঋণের ওপর 6% হারে সুদ পাওয়ার অধিকারী। ঋণের ওপর কোনো সুদ পাওয়ার অধিকারী নয়, ঋণের ওপর 4% হারে সুদ পাবে। তো এখানে যদি অংশীদাররা কোনো লোন প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে সে 6% রেটে কিন্তু ইন্টারেস্ট অন লোন পাওয়ার অধিকারী, ঠিক আছে? এটা হচ্ছে 34 নম্বর এমসিকিউ এর সলিউশন। এবার আসছি 35 এ, 35 নম্বর এমসিকিউ। 35 আমাকে কি বলছে? অংশীদারদের চলতি হিসাবের জের, চলতি মানে কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট অর ক্রেডিট হবে, মানে ইদার ডেবিট অর ইদার ক্রেডিট, যে কোনো একটা হতে পারে। নেক্সট, লাভ ক্ষতির বন্টনের হিসাবের প্রকৃতি। লাভ ক্ষতি বন্টনের প্রকৃতিটা কি? দ্যাট মিনস পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে অ্যাকাউন্টটা তোমরা করছো সেটা কি ধরনের অ্যাকাউন্ট? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে নামিক ব্যক্তিগত সম্পর্কিত, অব্যক্তিবাচক বস্তু সম্পর্কিত কোনটা? তো এখানে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নামিক হিসাব, দ্যাট মিনস নমিনাল অ্যাকাউন্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বহুবার তোমাদেরকে কিন্তু পড়ানোর সময় আমি বলেছি যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট, অংশীদারি প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকের সংখ্যা একাধিক হওয়ায় যে অতিরিক্ত হিসাব খাতটি খুলতে হয়, ঠিক আছে? অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয় না একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়। এক্সট্রা অ্যাকাউন্টটা কোনটা না এক্সট্রা অ্যাকাউন্টটা কোনটা ছিল না এক্সট্রা অ্যাকাউন্টটা হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাব। কি খুলতে হয় না পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট একটা ওপেন করতে হয়, ঠিক আছে? এটা যৌথ মূলধনী এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা এক্সট্রা খোলা হয়। ওকে, নেক্সট 38, অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা যা পাওয়ার অধিকারী। এইটা আবার একই প্রশ্ন চলে এসছে না, অংশীদাররা ঋণের ওপর সুদ পাওয়ার অধিকারী। অংশীদাররা শুধুমাত্র ঋণের ওপর সুদ পাবে যদি পার্টনারশিপ ডিড না থাকে। নেক্সট, অংশীদারদের দেওয়া ঋণের ওপর সুদ যেভাবে গণ্য করা হবে। অংশীদারদের দেওয়া ঋণের ওপর সুদ মানে অংশীদাররা যে লোনটা ব্যবসায় দিয়েছে তার উপর যে সুদটা ব্যবসাকে কি করতে হয় প্রদান করতে হয়। তো বিজনেস কি ব্যবসা থেকে কি হচ্ছে না সুদ প্রদান করা হচ্ছে, সেটা লাভ থেকে ছাড়, লাভ থেকে ফল, অথবা এ বি এদের মধ্যে কোনোটিই নয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে না এটা হচ্ছে লাভ থেকে ছাড়।
ইন্টারেস্ট অন লোন হচ্ছে লাভ থেকে ছাড়, মানে চার্জড এগেনস্ট প্রফিট বলা হয়, চার্জড এগেনস্ট প্রফিট হিসাবে বলা হয়ে থাকে। নেক্সট, অংশীদারি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হলো, অংশীদারি প্রতিষ্ঠানের মূল ভিত্তি কি? অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে আস্থা ও বিশ্বাস, দ্যাট মিনস ট্রাস্ট। অংশীদারি কারবারের মেন বিষয় হচ্ছে ট্রাস্ট। কারবার চালাতে হলে ট্রাস্ট ওপর ডিপেন্ড করা থাকে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বিশ্বাস, দ্যাট ইজ ট্রাস্ট। ট্রাস্টের ওপর বিজনেস ওপর ডিপেন্ড করেই কিন্তু পার্টনারশিপ বিজনেস কিন্তু রান করে। যে সকল অংশীদার সরাসরিভাবে নিজের প্রতিষ্ঠানের পরিচালনার কাজে যুক্ত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সক্রিয় অংশীদার। যে পার্টনার বিজনেসের কাজে ইনভলভ তাকে বলা হয় সক্রিয় অংশীদার। নেক্সট, কোন হিসাবের কোনো অন্তিম জের থাকে না? কোন হিসাবের অন্তিম জের থাকে না? ক্রয় বিক্রয় হিসাবের, উৎপাদন হিসাবের, লাভ ক্ষতি হিসাবের, লাভ ক্ষতি বন্টনের হিসাবের। না, লাভ ক্ষতি বন্টনের হিসাবের বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কিন্তু কোনো অন্তিম জের, দ্যাট মিনস ক্লোজিং ব্যালেন্স থাকে না। তোমরা পিএল এর ক্লোজিং ব্যালেন্স দেখতে পাও, বাট পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কোনো ক্লোজিং ব্যালেন্স কিন্তু থাকে না। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের যেটা ফাইনাল ব্যালেন্স আছে সেটা অ্যাজ ডিস্ট্রিবিউট হয়ে যায় বিটুইন দ্য পার্টনার। ইদার সেটা প্রফিট মানে ডিস্ট্রিবিউটেবল প্রফিট থাকে, অর ডিস্ট্রিবিউটেবল লস থাকে, যেটাই থাকুক সেটা পার্টনারদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তার মানে অন্তিম জেট থাকে না পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। নেক্সট প্রশ্ন, বন্টনযোগ্য লাভ অংশীদারদের মধ্যে কোন অনুপাতে ভাগ করে দেওয়া হয়? সেক্ষেত্রে সমান, মূলধনের অনুপাত, চুক্তিতে উল্লেখিত বন্টনের অনুপাত, প্রতিষ্ঠানের কাজের সময় দেওয়ার অনুপাতে। তো এখানে যে প্রফিটটা হচ্ছে সেটা কোন অনুপাতে ভাগ করা, না চুক্তিতে যে রেশিওটা বলা থাকে সেই চুক্তি অনুযায়ী কি করা হয়, না ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে মূলধন পরিবর্তনশীল হলে, দ্যাট মিনস ফ্ল্যাকচুয়েটিং যদি ক্যাপিটাল হয়, কোন পদ্ধতিতে মূলধনের অনুপাত নির্ণয় করা হয়? তো যদি ক্যাপিটাল যদি ফ্ল্যাকচুয়েটিং হয় সেটা তাহলে আমাদের যে ক্যাপিটালের যে রেশিও সেটা কিভাবে আমরা ডিটারমাইন করি? তো সেইটা ডিটারমাইন করা হয় কোন পদ্ধতিতে? সরল গড় পদ্ধতিতে, ভারযুক্ত গড় পদ্ধতিতে, অথবা এ বি কোনো পদ্ধতিই নয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতিতে। কোন মেথডে? ভারযুক্ত গড় পদ্ধতি, দ্যাট মিনস ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমরা কি করতে পারি, সেটা ক্যাপিটালের রেশিও বের করতে পারি। পরের প্রশ্ন, স্থির মূলধন পদ্ধতিতে প্রত্যেক অংশীদারদের নামে কোন কোন হিসাব খাত খোলা হয়? যদি ক্যাপিটাল ফিক্স থাকে সেক্ষেত্রে কি কি অ্যাকাউন্ট খুলতে হয়? না, ফিক্স যদি ক্যাপিটাল থাকে বলছে মূলধনের হিসাব খাত, উত্তোলনের হিসাব, চলতি হিসাব খাত, উত্তোলনের হিসাব খাত, মূলধনের হিসাব, চলতি হিসাব খাত, একটি মাত্র হিসাব খোলা হয়। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এক্ষেত্রে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে, যদি ক্যাপিটালটা ফিক্সড হয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট তো রয়েছে একটা, এর সঙ্গে আর একটা অ্যাকাউন্ট খোলা হয় দ্যাট ইজ কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট খোলা হয় দ্যাট ইজ কারেন্ট অ্যাকাউন্ট। তো দুটো অ্যাকাউন্ট খোলা হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই দুটো হিসাব কি করা হয়, দুটো অ্যাকাউন্ট ওপেন করা হয়, ঠিক আছে। নেক্সট, অংশীদার বা প্রতিষ্ঠানের ন্যূনতম মুনাফা নিশ্চয়তা প্রদানের বিষয়টি কত ধরনের হতে পারে? অংশীদার বা প্রতিষ্ঠানের ন্যূনতম মুনাফা নিশ্চয়তা প্রদানের বিষয়টি কত প্রকারের হতে পারে? তো এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে, না এটার কারেক্ট অ্যান্সারটা হবে সবকটা, মানে প্রতিষ্ঠান দ্বারা কোনো অংশীদারকে নিশ্চয়তা, তো বিজনেস যে পার্টনারশিপ বিজনেস আছে সে অংশীদারকে নিশ্চয়তা দিয়েছে, অন্যান্য অংশীদাররা কোন অংশীদারকে নিশ্চয়তা দিয়েছে, পার্টনাররা কোনো একটা পার্টনারকে নিশ্চয়তা দিয়েছে, অংশীদারদের দিয়ে প্রতিষ্ঠানের মানে পার্টনাররা প্রতিষ্ঠানকে নিশ্চয়তা দিয়েছে যে এইভাবে মুনাফার ন্যূনতম মুনাফার প্রদান মানে বন্টন হতে পারে। তো এদের মধ্যে সবকটি হতে পারে। বিজনেস মানে পার্টনারশিপ বিজনেস পার্টনারদেরকে
একটা নিশ্চয়তা দিচ্ছে, তাদেরকে গ্যারেন্টি দিচ্ছে, অথবা বাকি পার্টনাররা কোনো একটা নতুন পার্টনারকে গ্যারেন্টি দিচ্ছে, অথবা পার্টনাররা যে পার্টনারশিপ বিজনেস আছে তাকে গ্যারেন্টি দিচ্ছে। তো এক্ষেত্রে সবকটি হতে পারে। নেক্সট 47 অলরেডি আমি একটা ভিডিওতে তোমাদের করে দিয়েছি। 47টা হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করতে হয়। এটার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিও থেকে তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট 48 আমার যেটা দিয়েছে সেটা একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 48 ABC একটি প্রতিষ্ঠানের অংশীদার, এদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 3:2:1। তো প্রতিষ্ঠান এবং 24-25 অর্থবর্ষে এদের মোট লভ্যাংশের পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তাহলে এই যে পার্টনারশিপ বিজনেস আছে সে কত টাকা প্রফিট করেছে না 30,000 টাকা, এবং তাদের মধ্যে যে রেশিওটা হচ্ছে পিএল প্রফিট ডিস্ট্রিবিউশন রেশিও হচ্ছে 3:2:1। 3:2:1 তারা প্রফিটটা ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। তাহলে যদি এইটুকুনি যদি আমার প্রশ্ন থাকতো সেক্ষেত্রে কি হতো না, এই ক্ষেত্রে আমার নেট প্রফিটটা কত 48 করছে, তো নেট প্রফিটটা কত, নেট প্রফিট বলেছে 30,000 টাকা, আর যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা হচ্ছে 3:2:1। তাহলে এখানে কে কে আছে, ABC 3 জন রয়েছে, তাহলে এ কত টাকা পাবে না, এই যে 30,000 টাকার 30,000 ইন্টু 3/6, তার মানে 15,000 টাকা এ পাবে। বি কত টাকা পাবে না 30,000 ইন্টু 2/6, যদি এটা করি সেটা হচ্ছে 30,000/6 করলে হয় এটা হয়ে যাবে 10,000 টাকা, আর সি পাবে 30,000 ইন্টু 1/6, এক্ষেত্রে আসবে 5,000 টাকা, ঠিক আছে। তো যদি এইটুকুনি প্রশ্ন থাকতো তাহলে এই প্রফিটটা এইভাবে ভাগ করে দেওয়া যেত, কিন্তু এখানে আরেকটু অংশ এক্সট্রা দিয়েছে। বলছি এক্ষেত্রে এর হিসাব কত ক্রেডিট করা হবে যদি এ গ্যারেন্টি দেয়, এ গ্যারেন্টি দিচ্ছে যে সি ন্যূনতম অনুপাত হবে 8,000 টাকা। তাহলে এ সি কে বলেছে তুমি মিনিমাম 8,000 টাকা প্রফিট পাবে। এ কি বলেছে না সি কে বলেছে তুমি মিনিমাম 8,000 টাকা পাবে। এবার তুমি যদি এখানে দেখো সি ক টাকা পাচ্ছে, যদি প্রফিট অ্যান্ড লস রেশিওতে ডিস্ট্রিবিউট করি, সি পাচ্ছে 5,000 টাকা হিসাব অনুযায়ী, কিন্তু ও পাবে কত টাকা 8,000 টাকা। তাহলে ওকে আরো কত টাকা পেতে হবে না, আরো যদি 3,000 টাকা পায় তবে সে 8,000 টাকা ন্যূনতম পাবে। তাহলে এই যে 3,000 টাকাটা যে পাবে, এই 3,000 টাকা কে দেবে না এ গ্যারেন্টি দিয়েছে, না এ তার থেকে কি করবে 3,000 টাকা সি কে দিয়ে দেবে, কারণ এ গ্যারেন্টি দিয়েছে, এ বলেছে তুমি আসো আমি তোমাকে 8,000 টাকা মিনিমাম প্রফিট দেব। তাহলে যেহেতু তার টাকাটা কম এসছে সেক্ষেত্রে তাকে বাকি টাকাটা এ দেবে। যদি এইখানে তুমি দেখতে যদি 8,000 থেকে বেশি চলে এসছে সেক্ষেত্রে কিন্তু অলরেডি মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ করে গেছে, সেক্ষেত্রে 8,000 টাকা যদি ওপরে পেতো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা ছিল না। কিন্তু এইখানে হচ্ছে কি না, তার যদি পিএল রেশিওতে ভাগ করি সে পাচ্ছিল 5,000 টাকা, কিন্তু পাওয়ার কথা তার মিনিমাম 8,000। তাহলে অতিরিক্ত যে 3,000 টাকা রয়েছে সেটা পে করবে এ, কারণ এ গ্যারেন্টি দিয়েছে। তাহলে এ নিজের যে 15,000 টাকা প্রফিট সেখান থেকে 3,000 টাকা দিয়ে দেবে সি কে। ওকে, এবার বাকি প্রশ্নটা যদি দেখি তাহলে এর হিসাব খাতে কত ক্রেডিট হবে, তাহলে এ আলটিমেটলি কত টাকা প্রফিট বাড়ি নিয়ে গেল, এ নিয়ে গেল 12,000 টাকা। তাহলে এর অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট করব না 12,000 রুপিস, 12,000 টাকা। এ কত টাকা ফাইনালি নিয়ে যাচ্ছে 12,000 টাকা। নেক্সট 48 নম্বর প্রশ্ন। তো 49 কোনো অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা হচ্ছে 2,10,000 এবং অংশীদাররা নিট মুনাফার উপর 5% দস্তুরি পায় তাদের দস্তুরি বাদ দেওয়ার পর, মানে দস্তুরি বাদ দেওয়ার পর মানে আফটার চার্জিং বলেছে। তাহলে অংশীদারদের দস্তুরি মানে কমিশন কত হবে, তো এখানে নেট প্রফিটের ওপর বলেছে আফটার চার্জিং কমিশন দেওয়া আছে, নেট প্রফিটের ওপর কি দেওয়া আছে আফটার চার্জিং কমিশন। এক্ষেত্রে কি হবে
না আফটার চার্জিং যেহেতু কমিশন দেওয়া আছে তো 49 এর যে অ্যান্সারটা হবে, তো 2,10,000 টাকা কি আছে, নেট প্রফিট আছে। তো 2,10,000 এর ওপর আফটার চার্জিং বলেছে কত পার্সেন্ট নেট প্রফিট মানে কমিশন দিতে হবে না 5%, সেটা হচ্ছে আফটার চার্জিং। তো আফটার চার্জিং এর ক্ষেত্রে হয় 5/105, ওপরে 5 লিখবে, নিচে কি করবে 100-র সঙ্গে যে পার্সেন্টেজটা বলে দেয় সেটা যোগ করে নিতে হয়। তা 5 বলেছে তাই 105, যদি বলতো 10 তাহলে লিখতে 110, মানে হতো 10/110। এখানে 5% বলেছে তাই 5/105 করলাম, তার মানে 2,10,000 ডিভাইডেড বাই 5/110 করলে এখানে আসবে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যে কমিশনের যেটা আছে কমিশনটা হবে, তবে অংশীদারদের দস্তুরি বা কমিশন যেটা হবে সেটা হচ্ছে 10,000 রুপিস। ওকে, নেক্সট লাস্ট নেক্সট বলছে কোনো অংশীদারে প্রতি মাসে যদি 50,000 প্রতি মাসের শেষে 50,000 টাকা তুলে নিলে এই উত্তোলনের ওপর 6% সুদের হারে সুদের পরিমাণ কত হবে। তো এখানে পার্টনার কি করছে, অলরেডি এই জিনিসটা অলরেডি তোমাদের শিখিয়েছি। তো পার্টনার কোনো একটা পার্টনার কি করছে, প্রত্যেক মাসের শেষে 500 টাকা করে তুলছে। তো কত টাকা উইথড্র করছে 500, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত 6%। কখন তো উইথড্র করছে না প্রত্যেক মাসে এন্ডে। তো এন্ডে যদি হয় তাহলে তোমাকে আমি বলেছিলাম যে যত টাকা উইথড্র করছো সেটা লেখো, যে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটা মাল্টিপ্লাই করো, তার সঙ্গে মাল্টিপ্লাই করো যে ভ্যালুটা মান্থের কখন উইথড্র করছে না। যদি প্রথমে করতো সেক্ষেত্রে 6.5 হতো, যদি মিডিলে উইথড্র করতো এভরি মান্থের সেক্ষেত্রে তুমি কি করতে, সেক্ষেত্রে তুমি করতে 6 দিয়ে। এখানে করছে এন্ড অফ দ্য মান্থ তাই বলেছে 5.5 দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে। তো 500 ইন্টু 6% ইন্টু 5.5, তো এখানে অ্যান্সারটা হবে 165। তো কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 165, ঠিক আছে। এটা হচ্ছে 50 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এবারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো আমরা অন্য একটা ভিডিওতে করব। তাহলে প্রথম 50টা এমসিকিউ যেটা ছিল তার অ্যান্সার গুলো তোমরা এইভাবে করবে। আশা করি তোমাদের যে ডাউটস গুলো ছিল সেগুলো আমি কিছুটা ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এই পার্টিকুলার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন তোমাদের কোন এরিয়াতে প্রবলেম হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, নিশ্চয়ই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওগুলোর হেল্প নিতে পারে। থ্যাংক ইউ।